আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো জোরদার হবে, মন্তব্য রিজভির। ভেনেজুয়েলার পর জাপানের শক্তিশালী ভূমিকম্প অনুভূত। ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক সম্মেলনে চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে বেইজিং এর দিয়াওতাও হোটেলে চীনের ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে বিশেষ প্রেজেন্টেশন দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে চীনের 125 ব্যবসায়ী অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে সরকার 180 দিনের একটি কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতির ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের আরো কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে শীঘ্রই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে। তারেক রহমান বলেন, আমরা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চীনা কোম্পানিগুলোকে বৈশ্বিক বাজারে পরিষেবা দিতে সাহায্য করতে পারি এবং একই সঙ্গে ক্রমবর্ধমান বৃহৎ অভ্যন্তরীণ চাহিদা থেকে লাভবান হতে পারি। তিনি আরো বলেন, আমরা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করছি, যার মধ্যে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় একটি দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত। এই স্থানগুলো লজিস্টিক্স, বন্দর সংযোগ, পরিষেবা, কর্মী সরবরাহকারী এবং একটি দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম প্রদান করে। তিনি আরো বলেন, আমরা চীনের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি উন্নত করার জন্য কাজ করছি, যাতে বিনিয়োগকারীরা আরো শক্তিশালী আস্থা, সুস্পষ্ট সুরক্ষা এবং বিনিয়োগের জন্য একটি আরো আধুনিক কাঠামো পেতে পারে। শীর্ষ বিনিয়োগ প্রচার সংস্থা বিআইডি এর এখন চীনা বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষায়িত সম্পর্ক ব্যবস্থাপনার ডেস্ক রয়েছে। আপনারা যেমন দেখছেন, চীনা বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষায়িত ওয়েবসাইট রয়েছে, যাতে বিভিন্ন খাতের সুযোগ, প্রণোদনা এবং প্রক্রিয়াগুলো আরো সহজে পাওয়া যায়। প্রধানমন্ত্রী বলেন, আসুন এই ফোরাম থেকে আমরা একটি অভিন্ন সংকল্প নিয়ে এগিয়ে যাই, যা এই অঞ্চলের সুযোগগুলোকে বাংলাদেশ ও চীন উভয়ের জন্য দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধিতে রূপান্তরিত করবে। বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতার নতুন পথ উন্মোচিত হয়েছে। বেইজিং এর রাষ্ট্রীয় দিয়াওইতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গৌইয়ং এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 12টায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পানি ব্যবস্থাপনার উন্নয়ন, বন্যার ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার বিষয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নদী ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরে এই কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে চীন সরকারের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রত্যাশা করেন। বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা তিনি অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চীনের পানি সম্পদ মন্ত্রী অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন এবং বাংলাদেশের পানি সম্পদ ও নদী ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়ং জানান, 2005 সালের সমঝোতা স্মারক এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের সফল বাংলাদেশ সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতায় যে ভিত্তি তৈরি হয়েছে, তা বর্তমানে গবেষণা নির্ভর ও বাস্তব ভিত্তিক
ভিত্তিক পর্যায়ে উন্নীত হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নদী ভাঙ্গন রোধ, আধুনিক সেচ ব্যবস্থাপনা এবং নৌ নেভিগেশনের উন্নয়নে চীন তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রযুক্তি শেয়ার করতে প্রস্তুত। নদী ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধিতে চীনের পক্ষ থেকে একটি বিশেষ প্রস্তাব এসেছে। চীনের মন্ত্রী জানান, বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণের জন্য চীনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি কর্মকর্তারা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা দীর্ঘমেয়াদে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো জোরদার হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। রিজভী বলেন, চীনের শিল্প, অবকাঠামো ও সেবা খাতে বড় ধরনের বিনিয়োগ রয়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় 18 বিলিয়ন ডলারের মতো। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী হবে। তিনি বলেন, চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা বিশ্ব নেতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার বক্তব্য এবং এক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর বিদ্যুতের উপর কর সুবিধা প্রদান জলবায়ু পরিবর্তন মোকাবেলার বড় অবদান। 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 20% সৌর বিদ্যুৎ থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন, এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে সাধারণ, গরিব ও নিম্ন আয়ের মানুষের ভরণ পোষণ নিশ্চিত হয়। মুদির দোকানদারকে ভ্যাটের আওতায় আনার বিষয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, ছোট ছোট মুদির দোকানের আয় খুবই সীমিত, তাই তাদের ভ্যাটের আওতায় আনা উচিত হবে না। তবে যারা কর দেওয়ার সক্ষমতা রাখেন কিন্তু বিভিন্ন কারণে করের বাইরে থেকে যাচ্ছেন, তাদের করের আওতায় আনার পক্ষে মত দেন তিনি। ভেনিজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণ পরই ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিক্টার স্কেলে 6.9। তবে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। এদিকে জাপানের উত্তর পূর্বে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ মোকাবেলার জন্য সরকারকে ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। মুখ্য মন্ত্রিসভা সচিব মিনুরু কিহারা বলেছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন অব্যাহত রাখব। পারমাণবিক স্থাপনাগুলো থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি কুজি থেকে 35 কিলোমিটার বা প্রায় 21 মাইল উত্তর পূর্বে, 51.7 কিলোমিটার বা প্রায় 32 মাইল গভীরে আঘাত হানে। ভূমিকম্পের পর জেআর ইস্ট নামে পরিচিত ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন আওমোরি এবং টোকিওর মধ্যে তাদের বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করেছে। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশটিতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বংসী সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ট্রাম্প তার বক্তব্যে কোনো আনুষ্ঠানিক হতাহতের পরিসংখ্যান উল্লেখ করেননি। পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মহান জনগণের ওপর আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ব্যাপক মাত্রার এবং এতে বিপুল প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন ভালো নয়। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।